আজকে একাদশ শ্রেণীর রসায়নের জারণ বিজারণ বিক্রিয়া এই অধ্যায়টা আলোচনা করব। তোমরা বিভিন্ন ক্লাসে জারণ বিজারণ সম্পর্কে জেনে এসছো। তোমরা জারণ বলতে গেলে যেটা জেনেছো সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া, বিজারণ হচ্ছে হাইড্রোজেন যুক্ত হওয়া। কিন্তু এখন তোমাদের 11-এ ইলেকট্রনীয় তথ্য তোমাদের জানতে হবে। ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদটা কি? যে কোনো পরমাণু ইলেকট্রন যদি বর্জন করে তাহলেই সে হবে হচ্ছে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে জারণ। যেমন তোমরা একটা উদাহরণ ধরো করছি, যেমন সোডিয়াম। সোডিয়ামের মধ্যে কি আছে? সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে। সোডিয়াম প্লাস হলো এবং একটা ইলেকট্রন ছেড়ে দিল। এই যে একটা ইলেকট্রন যে বর্জন করছে, কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করাকে আমরা বলে থাকি হচ্ছে জারণ। তাহলে তোমরা যে মতবাদ পড়েছিলে আগে যে অক্সিজেন দিয়ে, হ্যাঁ, সেখানে একটা সমস্যা আছে। অনেক সময় অনেক যৌগের মধ্যে অক্সিজেন থাকে না বা হাইড্রোজেন থাকে না, সেই ক্ষেত্রে সেটাকে ব্যাখ্যা করা, বিক্রিয়াটাকে ব্যাখ্যা করা সম্ভব হয় না। তাই জন্য সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ পদ্ধতি। এই মতবাদে যারা ইলেকট্রন বর্জন করে সেই যে প্রক্রিয়া, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ। আর বিজারণ হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। যারা ইলেকট্রন গ্রহণ করে, যেমন ধরো Fe2+, এরা দুটো ইলেকট্রন গ্রহণ করবে, করে Fe তৈরি করবে। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনটা গ্রহণ হয় তাকে বলা হয় বিজারণ। আমরা আরেকটা জিনিস পড়ে এসেছি যে জারণ এবং বিজারণ একই সাথে হয়। যেমন একটা উদাহরণ আমরা করি, ধরো Zn আর হচ্ছে Cu2+, এদের মধ্যে বিক্রিয়া হলো, Zn2+ হলো এবং কপার তৈরি হলো। দেখো এই বিক্রিয়াতে কি হলো? Zn পরিণত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করেছে। কোনো মৌল যখন আয়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়ে থাকে, তখন সে ইলেকট্রন বর্জন করে। যতগুলো ক্যাটায়ন তৈরি করবে ততগুলো ইলেকট্রন সে বর্জন করেছে, তাই জন্য এটাকে আমরা জারণ বলবো। আর বিজারণ প্রক্রিয়া এখানে কি রয়েছে না Copper2+। Copper2+ হচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি ধাপে যতগুলো ইলেকট্রন বর্জন হবে, অন্য ধাপে ততগুলো ইলেকট্রন গ্রহণ হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা বিক্রিয়া পূর্ণাঙ্গ যদি আমরা বিক্রিয়া সম্পূর্ণ বিক্রিয়াটা ধরি, এই পুরো বিক্রিয়াটা জারণ ও বিজারণ বিক্রিয়া নিয়ে গঠিত। অর্থাৎ আমরা একটা বিক্রিয়া, এই দুটো মিলে একটা বিক্রিয়া, তাই জন্য এই বিক্রিয়া একটা বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে অর্ধ বিক্রিয়া। তাই জন্য একে জারণ বিক্রিয়া বলবো, এরকম জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া, অর্ধ কথাটার অর্থ হচ্ছে, কারণ দেখো এই দুটো অর্ধ মিলেই একটা বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে, তাই জন্য এটাকে আমরা বলে থাকি অর্ধ বিক্রিয়া। একই রকম ভাবে এই অংশটাকে, একে আমরা বলবো হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে তোমরা তো জানোই যে জারণ ও বিজারণ মিলে কি হয়, একটা বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে শুধু জারণ যদি বলি সেটা কিন্তু একটা অর্ধ বিক্রিয়া হবে, শুধু বিজারণ বলি সেটা একটা অর্ধ বিক্রিয়া হবে। তাহলে আশা করি তোমরা জারণ বিজারণ কাকে বলে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে সেটা বুঝতে পারলে। আর একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জারণ স্তর, অক্সিডেশন নম্বর, জারণ স্তর বের করা। কারণ এই জারণ স্তর সবসময় ইলেকট্রন দিয়ে সম্ভব হয় না। জারণ স্তর দিয়ে বের করলে জারণ বিজারণ ব্যাখ্যাটা আরো সহজ হবে। এবার জারণ স্তরটা কি? জারণ স্তর হচ্ছে একটা সংখ্যা। জারণ অবস্থাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় থাকে জারণ স্তর। তাহলে এই যে জারণ সংখ্যাটা তাহলে কিভাবে বের করব? তোমাদের একটা বলি, যে একটা উদাহরণ দিয়ে করলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো NH3, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হাইড্রোজেন কত করে যোজ্যতা? তোমরা জানো যোজ্যতা কত? 1। তাহলে এর জারণ স্তর 1 হবে। তাহলে 3টে হাইড্রোজেন আছে, তাহলে হচ্ছে +3 হবে।
এবং পুরো যে যৌগটা থাকে সেই যৌগটা জারণের স্তর হচ্ছে 0 হয়, টোটাল জারণের স্তর। তাহলে এ যদি +3 হয় তাহলে নাইট্রোজেনকে -3 হয়। সাধারণভাবে যারা একাধিক যোজ্যতা দেখায় না সেগুলোর ক্যালকুলেশন আগে করব, করে তারপরে আমরা জারণের স্তর বের করব। যেমন আমি একটা উদাহরণ করলে আরো ক্লিয়ার হবে তোমাদের। FeCN6 আর উপরে ধরো 4- আছে। দেখো Fe একটা পরিবর্তনশীল যোজ্যতার লক্ষ্য করা যায়। তাহলে এই ক্ষেত্রে এর জারণের স্তর বিভিন্ন ধরনের হতে পারে। তাই জন্য আমাকে এখন এর সাহায্যে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব? দেখো আমি Fe জানি না, এর জারণের স্তর ধরে নিলাম x, এবং Cn এটা হচ্ছে সিউডো হ্যালোজেন, মানে হ্যালোজেনের মতো, হ্যালোজেনটা -1 হয়, তাই Cn এও -1 হবে। 6টা আছে তাহলে -6 হবে। আর এখানে উপরে যেটা থাকবে সেটাকে লিখে দিতে হবে। প্রশমিত মৌলের ক্ষেত্রে আমরা 0 ধরবো, কিন্তু এখানে আয়নিত আছে, এখানে 4- আছে, তাই জন্য -4। তাহলে অর x = এখানে -4, -6টা এদিকে চলে গেলে +6 হবে, x এর মান হচ্ছে তাহলে +2। এবং এই জারণের স্তরকে সাধারণভাবে রোমান হরফে লেখা হয়, এইভাবে লেখা হয়ে থাকে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আরো 2-1টা করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। যেমন হচ্ছে পটাশিয়াম KClO4 যদি করি, KClO4, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হবে, পটাশিয়ামের কত হয়, পটাশিয়াম হচ্ছে +1 করে হয়। অক্সিজেন 2 যোজ্যতা, যোজ্যতাটাকে মনে রাখবে তাহলেও হয়ে যাবে। যেমন অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, অক্সিজেনের যোজ্যতা যেহেতু 2, তাহলে একটা অক্সিজেন যদি -2 হয়, কারণ অক্সিজেন হচ্ছে মাইনাস হয়, -2 হলে তাহলে 4টে অক্সিজেন আছে, তাহলে 4 × 8। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে 2 করে যদি গুণ করে দাও তাহলে হচ্ছে কত হচ্ছে -8, এক একটা অক্সিজেন -2 করে, তাহলে 4টে অক্সিজেন -8। তাহলে দেখো এটা আমি জানি না, এটা ধরলাম x। তাহলে এখানে তাহলে +1 হলো, +x হলো, আর এইটার জন্য হচ্ছে -8। যেহেতু এই একটা যৌগ, এটা হচ্ছে প্রশমিত যৌগ, তাই জন্য এটাকে 0 ধরবো। এখানে যেমন আয়নিত ছিল বলে -4 ধরছিলাম, কিন্তু এখানে প্রশমিত একটা যৌগ, তাই জন্য। তাহলে x - 7 = 0, তাহলে x = হচ্ছে 7। এইবারে প্রশ্নটা হচ্ছে যে অক্সিজেন কি সবসময় কি -2 করে হয়? অক্সিজেন কিন্তু সবসময় -2 হয় না। তার একটা উদাহরণ আমরা করে নিই। যেমন ধরো পারঅক্সাইড যদি হয়ে থাকে, পারঅক্সাইড যদি হয়ে থাকে এই ধরনের যদি হয়, পারঅক্সাইড একটা যৌগ, তোমরা জানো, হাইড্রোজেন পারঅক্সাইড ধরে নিচ্ছি, H2O2। অক্সিজেন কত করে হয়? অক্সিজেন -2 করে হয়। আচ্ছা, কিন্তু আমাকে এখানে হাইড্রোজেনটাকে ধরে নাও। হাইড্রোজেন কি 1 করে হয়, 2টো হাইড্রোজেন, তাহলে +2। তাহলে এই অক্সিজেনকে একেও তাহলে -2 হতে হবে ব্যালেন্স করার জন্য, 0 হওয়ার জন্য। তাহলে দুটো অক্সিজেনের জারণের স্তর যদি -2 হয়, একটা অক্সিজেনের, একটি অক্সিজেন পরমাণুর তাহলে জারণের স্তর কত হবে? পরমাণু জারণের স্তর, জারণের স্তর তাহলে -1 হবে। কারণ এখানে হাইড্রোজেন 1 করে হয়, দুটো হাইড্রোজেন 2, তাহলে একে ব্যালেন্স করার জন্য এখানে +2 হলে এখানে -2 হবে। দুটো অক্সিজেনের জন্য -2, তাহলে একটা অক্সিজেনের জন্য -1 হবে। আরেকটা পারঅক্সাইড তোমরা জানো, সোডিয়াম পারঅক্সাইড, Na2O2। সোডিয়ামেরও যোজ্যতা 1, তাহলে এটা যদি +2 হয়, এখানেও -2 হবে। দুটো অক্সিজেনের জন্য -2, তাহলে একটি অক্সিজেনের জন্য কত হবে? -1। তাহলে তোমরা বুঝতে পারছো পারঅক্সাইডের ক্ষেত্রে যদি অক্সিজেনের বন্ধনটা যদি এই ধরনের হয়, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা জারণের স্তর ধরবো হচ্ছে 1 করে। পারঅক্সাইডের ক্ষেত্রে আমরা জারণের স্তর পাবো 1। এমনি নর্মাল ক্ষেত্রে আমরা যেটা বলছি যে -2 পাওয়ার কথা, কিন্তু অক্সিজেনের বন্ধন যদি এই প্রকারের হয় তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 1 করে। একটা উদাহরণ করলে তোমাদের আরো জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন CrO5, আমরা যদি যা প্রথমে শিখেছিলাম সেই হিসাবে যদি করি, যে ক্রোমিয়াম
হচ্ছে একটা সন্ধিগত মৌল, সন্ধিগত মৌলর চেঞ্জ হয়, ওটাকে আমি এক্স ধরলাম। তাহলে এই ক্রোমিয়ামের জন্য এক্স ধরলাম। অক্সিজেন কত, -2 করে যদি হয়, 5টা অক্সিজেন, তাহলে -2 করে হলে -10 ইকুয়াল টু, এটা একটা প্রশমিত যৌগ, কোনো আয়ন লেখা নেই তাই জন্য প্রশমিত যৌগ, তাহলে এক্স সমান সমান হচ্ছে 10। কিন্তু ক্রোমিয়ামের জারণ স্তর কখনোই +6 এর বেশি হয় না, তাহলে এই নিয়মে করলে হবে না। ক্রোমিয়ামের জারণ স্তর সর্বোচ্চ যেটা হয় সেটা হচ্ছে 6। তাহলে এই ক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা হবে, এখানে তাহলে পারক্সাইড বন্ধন আছে, তাহলে এর গঠনটা কেমন হবে, এটা খানিকটা প্রজাপতির মতো দেখতে হয় গঠনটা। এবং দেখো দুটো যে অক্সিজেন পরস্পরে দেখেই বুঝতে পারছো এই ধরনের বন্ধন আছে, এটা হচ্ছে পারক্সাইড, তাহলে এখানে পারক্সাইড বন্ধন আছে। এবং 5 স্টেপ বলেছিল, তাহলে 1 2 3 4 হয়ে গেল, তাহলে হচ্ছে 5 নম্বর এর। তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে ক্রোমিয়ামের জারণ স্তরকে ব্যাখ্যা করা যাবে। দেখো আমি জানি না এটা এক্স, তাহলে ক্রোমিয়াম হচ্ছে এক্স। এই ধরনের অক্সিজেন অক্সিজেন যদি পারক্সাইড বন্ধন থাকে, আমি বললাম -1 করে ধরবো, তাহলে এর জন্য -1, এর জন্য -1, এর জন্য -1, তাহলে টোটাল হচ্ছে -4 আসবে। আর এই অক্সিজেন যেহেতু নর্মালভাবে ক্রোমিয়ামের সাথে যুক্ত আছে, তাই জন্য এটা হচ্ছে -2। এবং এই যৌগটা যেহেতু একটা প্রশমিত যৌগ, তাই জন্য এটাকে আমরা 0 ধরছি। তাহলে x - 6 ইকুয়াল টু 0, তাহলে x এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 6। তাহলে ক্রোমিয়ামের জারণ স্তর হচ্ছে 6। তাহলে জারণ স্তর ব্যাখ্যা করতে তোমরা নিশ্চয়ই পারবে। এই জারণ স্তরের মাধ্যমে, জারণ স্তরের সাহায্যেই আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণকে আমরা এর পরে ক্ষেত্রে ব্যাখ্যা করব। অক্সিজেনের ক্ষেত্রে আর একটা ব্যতিক্রম দেখা যায়, যেমন পারক্সাইডের ক্ষেত্রে হলো তেমনি একটা হচ্ছে সুপার অক্সাইড। একটা সুপার অক্সাইড আমরা যদি নিই, সুপার অক্সাইড, সুপার অক্সাইড কি হবে, সুপার অক্সাইড হচ্ছে KO2। আমি পটাশিয়াম জানি যে 1, তাহলে পটাশিয়াম যদি 1 হয়, অক্সিজেনও এ যদি +1 হয়, এ -1 হবে। তাহলে দুটো অক্সিজেনে -1, তাহলে একটি অক্সিজেনে তাহলে কত হবে, একটি অক্সিজেন তাহলে হচ্ছে -1/2 হবে। দেখো এই যদি পটাশিয়াম তো +1, তাহলে +1 হলে এটা -1 হবে, তাহলে দুটো অক্সিজেনে যদি -1 হয়, একটা অক্সিজেনের কত হবে, -2। তাহলে জারণের স্তর দেখো, জারণ সংখ্যা কিন্তু ভগ্নাংশ হতে পারে। আর একটা উদাহরণ দেখি, যেমন তোমার হচ্ছে F2O। এখানে দেখো তোমরা পর্যায় সারণীতে জানবে যে অক্সিজেনের তুলনায় ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে বেশি ঋণাত্মক হয়ে থাকে। তাহলে একটা ফ্লোরিনের যোজ্যতা আমি জানি মাইনাস হয়, একটা মাইনাস, হ্যালোজেন মৌলটা 1 মাইনাস করে হয়। ফ্লোরিন, দুটো ফ্লোরিন আছে, তাহলে দুটো মাইনাস হবে। এবং এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে প্লাস করতে হবে। তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমি বললাম নর্মালভাবে যখন অক্সিজেন থাকে, এই ধরনের যখন অক্সিজেন থাকবে তখন -2, পারঅক্সাইড যখন হবে তখন হচ্ছে আমরা পেলাম হচ্ছে -1 করে, সুপার অক্সাইডের ক্ষেত্রে দেখলাম -1/2 করে। আবার এই জায়গাতে যখন অক্সিজেন থাকছে, অর্থাৎ বেশি তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে যখন অক্সিজেনটা লেগে থাকে, তখন কিন্তু তার জারণ স্তরটা পজিটিভে বেরোয়, অর্থাৎ এখানে কি হচ্ছে দেখছি +2তে হচ্ছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা H2SO5 এর জারণ স্তর, সালফার যেহেতু পরিবর্তনশীল মৌল, তাহলে এর জারণ স্তর, সালফারের জারণ স্তর বের করতে পারবে। কিভাবে বের করব দেখো, তার আগে যেটা দরকার তার হচ্ছে গঠনটাকে জানা, গঠনটা কেমন হয়ে থাকে। সালফার থাকবে মাঝে এবং তার উপরে এবং নিচে দুটো অক্সিজেন লেগে থাকবে, তাহলে 5টের মধ্যে 3টে ব্যবহার হলো, আরও আমার দুটো আছে, এটাকে আমরা বললাম হচ্ছে পারঅক্সাইড বন্ধন। তাহলে আমি সালফার জানি না, সালফারকে আমরা এক্স ধরে নিব। তারপর দেখো হাইড্রোজেন কতগুলো আছে, 1 1, দুটো হাইড্রোজেন আছে, তাই জন্য +2 হবে, হাইড্রোজেন সবসময় +2 আছে।
এখানে পারক্সাইড আছে, তাহলে 1 2, তাহলে দুটো পারক্সাইড আছে, তাহলে পারক্সাইডের ক্ষেত্রে -1 করে ধরতে হবে, দুটোর জন্য -2। নর্মাল অক্সিজেন কতগুলো? 1 2 3টে আছে। আচ্ছা, তিনটের জন্য কি হবে? 2 করে -2 করে, তাহলে হচ্ছে -6 হবে, আর টোটালটা হবে হচ্ছে 0। +2 -2 কেটে গেল, x সমান হচ্ছে -6, এদিকে চলে আসলে 6। তাহলে এই যৌগের ক্ষেত্রে সালফারের জারণ স্তর দাঁড়াচ্ছে হচ্ছে +6, অর্থাৎ প্লাস মাইনাস উল্লেখ করা উচিত। তাহলে আমরা এমন কিছু বিক্রিয়া পাবো যারা শত জারণ বিজারণ, মানে অর্থাৎ নিজেরা একসাথে জারণ হতে পারে, আবার একটা অংশ বিজারিত হতে পারে। যেমন ধরো KClO3 এর সাথে হচ্ছে KCl হলো, আর অক্সিজেন পটাশিয়াম ক্লোরাইডের এই যে বিভাজন, এই বিয়োজনটাকে আমরা বলে থাকি শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ, শত জারণ বিজারণ বিক্রিয়াতে তাহলে কি হচ্ছে? একটা যৌগ ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা যৌগ তৈরি করেছে। এই ক্ষেত্রে দেখো, আমরা জারণ স্তর দিয়ে এটাকে ব্যাখ্যা করব, জারণ বিজারণটাকে কেমন করে। যদি KClO3 হয়, তাহলে পটাশিয়াম বললাম সবসময় +1 করে হবে, পটাশিয়াম সবসময় +1, অক্সিজেন -2, তাহলে এটা হচ্ছে -6 হবে। তাহলে একে যদি আমি 0 করতে চাই, তাহলে ক্লোরিনকে +5 হতে হবে, তাহলে ক্লোরিনের জারণ স্তর হচ্ছে এখানে হচ্ছে +5, আর অক্সিজেনের জারণ স্তর হচ্ছে কত করে হচ্ছে? -2। তিনটে অক্সিজেন যদি -6 হয়, তাহলে এটার জারণ স্তর হচ্ছে একটা অক্সিজেন হিসাবে বের করতে হবে, তাহলে -2। এবারে পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে চলে আসুন। যখন আমি এই যে উপরের সংখ্যাগুলোকে লিখছি, একটার জন্য লিখব। এখানে যখন লিখেছিলাম তখন তো তিনটের জন্য কত হয় আমি বোঝানোর জন্য করেছি, কিন্তু যখন আমি লিখব একটি পরমাণুর যে জারণ স্তর সেটাকে লিখব। পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, পটাশিয়াম আমি জানি +1 হয়, আর ক্লোরাইড হচ্ছে -1। আর যখনই এই জিনিসটা মাথায় রাখবে, মুক্ত অবস্থায় যখন কোনো মৌল থাকে, অক্সিজেন যেমন মুক্ত অবস্থায়, কারোর সাথে যৌগ অবস্থায় নেই, এই ধরনের ক্ষেত্রে এটাকে আমরা 0 হিসেবে ধরব। তাহলে ক্লোরিন দেখো, জারণ স্তর ছিল +5, হয়ে গেল হচ্ছে -1। তাহলে জারণ স্তর কমেছে, +5 থেকে -1 হয়েছে, জারণ কমেছে। জারণ স্তরকে কমাটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ। আবার দেখো, এখানে -2 ছিল, 0 হয়েছে, -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ জারণ স্তর বেড়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে জারণ। তাহলে আমরা জারণ স্তরের সাহায্যে জারণ, শত জারণ বিজারণ এই বিক্রিয়াটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। আর এক প্রকার বিক্রিয়া হয়, সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশন। ডিসপ্রপোর্শন রিয়াকশন কেমন? এই বিক্রিয়াটা খুবই আসে, যেমন ফসফরাসে যদি 3 অণু NaOH এর সাথে যদি বিক্রিয়া করা হয় জলের সাথে, তাহলে এর একটা অংশ PH3 হবে, আর একটা হচ্ছে সোডিয়াম হাইপোফসফাইট হবে। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়াটা কি? যখন কোনো একটা পরমাণুর একটি অংশ জারণ এবং অন্য অংশটা হচ্ছে বিজারণ হচ্ছে, তাকে আমরা বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। আমি এর আগে বললাম, যখন কোনো মৌল মুক্ত অবস্থায় থাকে তার জারণ স্তর হচ্ছে 0। এখানে যেহেতু মুক্ত অবস্থায় আছে, যেমন আমরা এর আগেই করলাম যে অক্সিজেনে দেখো মুক্ত অবস্থায় আছে, জারণ স্তর 0। তাহলে ফসফরাস এখানে মুক্ত অবস্থায় আছে, তাই জন্য জারণ স্তর হচ্ছে 0। এইবারে তুমি দেখো যে এখানে আমরা কি দেখবো, হাইড্রোজেন +1 করে, 3টে হাইড্রোজেন আছে, তাহলে হচ্ছে +3, তাহলে এখানে ফসফরাস হচ্ছে -3 হবে। আবার দেখো এখানে ফসফরাসটা তাহলে কত হবে, এখানে সোডিয়াম 1 করে হবে, দুটো হাইড্রোজেনের জন্য তাহলে 2, তাহলে এখানে 2 আর 1 3 হলো,
আর এখানে আছে হচ্ছে, এখানে একটু করে নিলে তোমাদের সুবিধা হবে, সোডিয়াম হাইড্রোজেন ফসফেট। কি হবে দেখো, এখানে +1, দুটো হাইড্রোজেনের জন্য +2, অক্সিজেন -2 করে আছে, দুটো অক্সিজেন -4। তাহলে ব্যালেন্স যদি করতে হয় দেখো +2 আর +1 মানে +3, তাহলে +3 আর এখানে -4 আছে, তাহলে এখানে আছে +1 হতে হবে। +1 হয়ে গেলে তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। দেখো যতগুলো প্লাস ততগুলো, তাহলে এখানে দেখো +1। তাহলে এখানে দেখো ফসফরাস থেকে ফসফিন যখন হচ্ছে জারণের স্তর কমেছে, অর্থাৎ বিজারণ হয়েছে। আবার দেখো ফসফরাস থেকে দেখো এখানে জারণ স্তরটা বেড়েছে, অর্থাৎ এইটাকে আমরা বলবো হচ্ছে জারণ। এই ধরনের বিক্রিয়াকে অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয়ে থাকে, যেখানে কোনো একটা পরমাণুর একটা অংশ জারণ এবং অন্য আর একটা অংশ বিজারণ হচ্ছে, তখন তাকে আমরা বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। এর উল্টাটা যখন হবে তখন তাকে বলা হয়ে থাকে কম প্রপোর্শন রিয়াকশন বলা হয়ে থাকে। মানে যখন দুটো পরমাণু যখন কি হচ্ছে একটি পরমাণুতে পরিণত হচ্ছে। যেমন তোমার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়ির কাজ করবে। KBrO3 KBr প্লাস HCl ব্রোমিন KCl আর হচ্ছে H2O। এই ধরনের দেখো এখানে কি হচ্ছে, এখানে দুটো জায়গায় আলাদা আলাদা করে ব্রোমিন লেগেছিল, সেখান থেকে দেখো ব্রোমিন একটা তৈরি হয়েছে। অর্থাৎ তুমি এখান থেকে ব্রোমিনকে একবার জারণ স্তর বের করবে এখান থেকে, তাহলে এই দুটো ক্ষেত্রে জারণ স্তর বের করবে। এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো কম প্রপোর্শন রিয়াকশন। আর উপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিসপ্রপোর্শন রিয়াকশন। এটা তোমরা জারণ স্তর দিয়ে এই বিক্রিয়াটাকে ব্যাখ্যা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ধন্যবাদ।